নমস্কার, ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি আছি ঝুমা। আমার সঙ্গে এখন আছেন তিনি একজন প্রবাসী বাঙালি, দীর্ঘদিন ধরে যিনি অস্ট্রেলিয়ায় কাটিয়েছেন। পেশায় ইঞ্জিনিয়ার, কিন্তু নেশাতে একজন সাহিত্যিক হয়ে গেছেন। কারণ তার লেখা এতটাই ভালো লেগেছে সকলের, যার ফলে ওনার কাছে প্রস্তাব এসেছে বই লেখার জন্য। তো বই লেখার দুই একটা কথা আমরা শুনে নেব, তার সঙ্গে শুনে নেব যে অস্ট্রেলিয়ার জীবনযাত্রা, পড়াশোনা বা ইত্যাদি। আমি গতকালই একটা আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে আমরা ইলেকশন পর্ব নিয়ে আলোচনা করেছিলাম, যে ইলেকশন পর্ব বাংলাদেশের কেমন হয়, আমাদের দেশের কেমন হয়। তো বাংলাদেশের কথাটা তো শুনেছি, খুব ভালো লেগেছিল যে ওই প্রথাটা আমাদের এখানে চালু করা উচিত। আর অস্ট্রেলিয়ারও একটা ইলেকশন পর্ব নিয়ে আমরা একটু দু চার কথা শুনবো। তো সিদ্ধার্থবাবু, আমরা যেটা আপনার সঙ্গে কথা বলছিলাম সেটা হচ্ছে লেখালেখির বিষয়টা। লেখার বইটা কি আমরা পরের বইমেলাতে পাবো? পরের বইমেলাতে পাওয়া মনে হয় পাওয়া যায়, যদি আমার পরিকল্পনা অনুযায়ী বইটা প্রকাশিত হয়। তবে আমার আরও দুটি বই প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে মিত্র ঘোষ থেকে, ওনার কর্ণধার যিনি ছিলেন, অল্প আমাকে দাদা বলতেন, ইন্দ্রাণী রায়। ওনার পরিকল্পনা অনুযায়ী আমার কিছু ব্লগের কালেকশন প্রবাসে বাঙালির দাদাগিরি নামে প্রকাশিত হয়েছিল। এখনও কোথায় অ্যাভেলেবল আছে ওদের ওখান থেকে। প্রবাসে বাঙালির দাদাগিরি বলতে মানে এটা কি আমাদের বাঙালি লোকেরা ওখানে না, গিয়ে কে কিরকম সিচুয়েশন? আমাকে ইঙ্গিত করে যে আমাকে দাদাগিরিটা আমাকেই বলা হয়েছে আর কি। তা কেন আমার কেন বলা হয়েছে? জাস্ট আনন্দ ক্যাচি নাম দেওয়ার জন্য এই ইন্দ্রাণী সাজেস্ট করলো যে আমার এই বিভিন্ন আমি যেগুলো লিখি ফেসবুকে, যেগুলো লিখি সেগুলো কালেকশন করে মোটামুটি 110 পাতার একটা বই। বাহ। সেটা প্রকাশিত হয়েছিল 2019-এ। 2019-এর বইমেলা প্রকাশিত হয়েছিল। তা সেটা মিত্র ঘোষ থেকে। এর আগে আর এছাড়া আরেকটি খোয়াই পাবলিকেশন বলে একটি তারা একটি বই পাবলিশ করেছে, আশ্চর্য ভ্রমণ নাম দিয়ে। সেটা হচ্ছে আমার বাড়িতে অস্ট্রেলিয়ায় সুনীল গঙ্গোপাধ্যায় এবং শীর্ষেন্দু দুজনেই মানে আমাদের অতিথি হয়ে কয়েকদিন ছিলেন। আচ্ছা। তা তাদের সঙ্গে যে অভিজ্ঞতা বা তাদের সঙ্গে সান্নিধ্য পাওয়ার দিনগুলোর কথা ও অন্যান্য বিষয় নিয়ে লিখে নাতিদীর্ঘ একটি বই লিখেছি। সেটা এই খোয়াই থেকে প্রকাশ করেছিল। সেটা জানি না এখন আউট অফ প্রিন্ট কিনা। আশ্চর্য ভ্রমণ বইটার নাম। আচ্ছা আচ্ছা। এই দুটি বই আমার প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন পত্রপত্রিকায় নিবন্ধ, নানা রকম নিবন্ধ মাঝে মাঝে আমন্ত্রণ পাই, সেগুলোও হয়। কিন্তু এইবারে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি একটা মানে শুরু করেছিলাম আত্মজীবনীমূলক না, আমি সরি, ওটা একটা আমার কর্মজীবন নিয়ে লিখতে, কিন্তু ওটা আদতে হয়ে গেছে আমার কিছুটা আত্মজীবনী। নাম দিয়েছিলাম ইঁদুর দৌড়ের টুকিটাকি। সেটা ফেসবুকে মোটামুটি মানে ইংরেজিতে বলে ওয়েল রিসিভড হয়েছিল। সেটি একজন প্রকাশক দিল্লির, ওটা প্রকাশ করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং ওনাদের মতে এটা লেখাটা ইংরেজিতে অ্যাপিল বেশি হবে, সেই জন্য ওটা ইংরেজিতে ওনারা তো ট্রান্সলেট করবেন করে নিয়ে। সুতরাং ওইটা কথাবার্তা চলছে, যদি এগোয় তাহলে অগস্ট মাসে বইটা প্রকাশিত হবে। অবশ্যই পরের বইমেলায় পাওয়া যাবে। বাহ, ভেরি নাইস। এটার জন্য আমরা খুব অপেক্ষায় থাকবো। আর যেটা আমরা অপেক্ষায় থাকবো সেটা হচ্ছে আপনার প্রবাস জীবন, মানে অস্ট্রেলিয়ার জীবন। প্রথম অবস্থায় কি আপনি অস্ট্রেলিয়াতেই গিয়েছিলেন না অন্যান্য দেশে গিয়েছিলেন? না, আমি ইঞ্জিনিয়ার। আমি কাজ করেছিলাম প্রথম 4-5 বছর ভারতে কাজ করেছিলাম। তারপরে সেখান থেকে আমাকে লিবিয়ায় পাঠানো হয়। আমি ডেভেলপমেন্ট কনসালটেন্সিতে কাজ করতাম। ওকে। লিবিয়ায় বছর দেড়েক থাকার পর হঠাৎ মাথায় ভূত চাপে এমবিএ করার। তা সেখান থেকে আমি এমবিএ আমেরিকায় চলে যাই। ইউনিভার্সিটি অফ নিউ হ্যাম্পশায়ার থেকে আমি এমবিএ করি। এমবিএ করে আবার দেশে ফিরে আসি, নানা কারণে দেশে রয়ে যাওয়া হয়নি, দেশে ফিরে আসি। দেশে ফিরে এসে বছর চারেক চাকরি, যেমন হয় যে একবার উন্নত দেশে থাকলে আর মানে মন টেকে না। তা আমি অস্ট্রেলিয়ায় দরখাস্ত করেছিলাম, মানে এবং কিছুদিন বাদে ওরা বললো যে আপনি আসতে পারেন, একদম স্থায়ী অধিবাসী, বা ওখানে বলে পার্মানেন্ট রেসিডেন্ট হয়। সেই তখন কপাল টুকিয়ে একটা সুটকেস নিয়ে বেরিয়ে পড়েছে 1990 সালে। বাবা, সেই থেকেই ওখানেই রয়ে গেছি। 1990 সালে মানে কম কথা নয়, অনেক বছর হলো। 33 বছর, 34-এ পা দিয়েছি। 34 বছর অস্ট্রেলিয়ায় থাকা এবং সেখানে এক্সপিরিয়েন্স নেওয়া, এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার আমাদের জন্য। মানে আমরা যদি সেই মানুষকে পাই, অস্ট্রেলিয়া সম্পর্কে বোধহয় সর্বাধিক আমরা তথ্যগুলো পেয়ে যাব। আর তাহলে আপনি ওখানে তো নাগরিকত্ব নিয়েছেন, তাই তো? নিতে না হলে চাকরি থেকে বরখাস্ত হয়ে যেতাম, সুতরাং নিতে হয়েছে 2 বছরের মাথায়। আচ্ছা। চাকরিতে সরকারি চাকরি নিলে আজকাল নাগরিক না হলে নেয়ই না, তখন ছিল নিত, কিন্তু আহ, একটা সময়ের মধ্যে নাগরিকত্ব নিতে হতো। সুতরাং আমি আচ্ছা। 2 বছর বাদে আমাকে 1992 সালে নাগরিকত্ব নিয়েছি।
আচ্ছা, মানে চাকরি রাখার জন্য আর কি। মনটা খুব খারাপ লেগেছিল, কিন্তু নিচে অবশ্য পরে ওভারসিজ সিটিজেন হয়ে গিয়ে আমি এখন দু দেশেরই নাগরিক। কিন্তু কিছুদিন আমি শুধু অস্ট্রেলিয়ার নাগরিক ছিলাম, দেশে আসতে গেলে ভিসা নিতে হতো, খুব খারাপ লাগতো। কিন্তু যাই হোক, মানে মানুষকে তো মানে এই যে ডুয়েল নাগরিকত্ব, এটা কি সব দেশেই দেয়? সব দেশে দেয় না, কিন্তু আমি আমার অস্ট্রেলিয়াতে জানা দেয়, নেই। অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার ব্যাপারটা না, এটা হচ্ছে ভারতের ব্যাপার। আচ্ছা, আমি ভারত কোন ভারতের দেশের নাগরিকত্ব ক্ষেত্রে দেয়? আমি ছেড়ে দিচ্ছিলাম, কিন্তু তারপরে বোধহয় 2009 সালে আবার ওই তৎকালীন সরকার এই ওসিআই বলে, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, একটা পাসপোর্টের মধ্যে একটা ডকুমেন্ট দেয়, সেটা সঙ্গে রাখলে এয়ারপোর্টে নেমে আমি দেশে ঢুকে পড়তে পারি। বাহ, ভেরি নাইস। তো এটা তো 2 বছরের মধ্যে আপনি পেলেন, কিন্তু সবাই যে বলে যে অনেক বছর থাকতে হয়, সেখানে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, তারপরে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করা যায়, আপনার ক্ষেত্রে সেটা হয়নি? সেটা যেহেতু আমি গিয়েই ছিলাম আমার কোয়ালিফিকেশনের বেসিসে, আমি স্থায়ী অধিবাসী হয়ে গিয়েছিলাম। তখন নিয়ম ছিল স্থায়ী অধিবাসী হিসেবে 2 বছর থাকলে পরে নাগরিকত্ব পাওয়া যেত। রেসিডেন্ট কার্ড দেওয়া। এখন সেটা 4 বছর হয়ে গেছে। ওকে, তো 4 4 বছর বছর বাদে কেউ পরে যদি, গিয়ে দেয়। প্রথমত হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, ওটা খুব চট করে হয় না। গিয়ে প্রথমে টেম্পোরারি হয়, তারপরে অনেক চাকরি হয়, একটা প্রসেস আছে। কিন্তু যারা উচ্চশিক্ষিত তাদের অনেককেই মানে ওই শুধু কোয়ালিফিকেশনের বেসিসেই আসেই, তারা আসেনি আর কি, পার্মানেন্ট রেসিডেন্ট হয়। আচ্ছা, আমি সেভাবেই এসেছিলাম। বাহ, ভেরি নাইস। এটা একটা অজানা আমাদের তথ্য পাওয়া গেল যে সবাই ডুয়েল সিটিজেনশিপ পেতে পারে না, কিন্তু এক্ষেত্রে উনি পেয়েছেন। ডুয়েলস না, প্রথমে ছিলাম আমি ভারতীয় নাগরিক হিসেবে গিয়েছিলাম, কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট ছিলাম। 2 বছর বাদে অস্ট্রেলিয়ান সিটিজেন হলাম, তখন আবার ভারতীয় নাগরিকদের চলে গেল। কিন্তু ভারতীয় সরকারের দয়ায় 2009 সালে আবার আমি কিছুটা ফেরত পাই। আমি দুটো জিনিস করতে পারবো না, একটা যে ভারতে ভোট দিতে পারবো না, আর যতদূর জানি ভারতে কৃষি জমি কিনতে পারবো না। এছাড়া আমার সমস্ত অধিকারই আছে, যখন ইচ্ছে ঢুকতে বেরোতে পারি, ভিসা লাগে না। ভিসা লাগে না। বাহ, ভেরি নাইস। আর তাহলে তো আপনি তো ওখানে ভোট দিয়েছেন অনেক দিন ধরে, তাই না? সে যখন অনেকদিন, আমি গেছেন প্রথম ভোট দিব 92 সালে। 2 বছর পরে যখন নাগরিকত্ব পেলেন। পেলাম, তার পরে পরে একটা ভোট হয়, ওখানে 3 বছর অন্তর ভোট হয়। আর রাজ্যের ভোট হয় 4 বছর অন্তর, আবার মানে ফেডারেল সেন্ট্রালের ভোট হয় 3 বছর অন্তর। বহুবার ভোট দিয়েছি। আচ্ছা, তো আপনি নিশ্চয়ই অনলাইনে হোক বা যে কোনোভাবে হোক, লোকমুখে শুনে হোক, বিভিন্ন আর্টিকেল পড়ে হোক, আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে ভোটের পদ্ধতি কীরকম এবং ভোটের সময় কি কি হয়। আপনি সেগুলো জানতে পারেন। লাস্ট কয়েক বছরে ভোটে কি কি হচ্ছে, ব্যালট বক্স নিয়ে ছিনতাই করা, জলে ফেলে দেওয়া, ভোট কারচুপি করা, সঠিকভাবে ভোট প্রদান কর্মসূচি গ্রহণ না করা, ইত্যাদি ইত্যাদি যে সমস্তগুলো হচ্ছে, এসব জিনিস কি অস্ট্রেলিয়াতেও আপনি পেয়েছেন? একদমই না, ভোটটা হচ্ছে একটা উৎসবের মতো। সকালবেলা কোনো স্কুল বাড়িতে মানে ভোট দিতে যাই, চারদিকে যেমন ঢোকার মুখে বিভিন্ন দলের কর্মীরা দাঁড়িয়ে থাকেন। মানে ওখানে আমার ভোটটা খুব জটিল, মানে এটা আমি সেই বিস্তারিত যাব না। এটা হচ্ছে যে প্রেফারেন্সিয়াল একটা ভোটিং সিস্টেম আছে। যাই হোক, সেই ভোট ওরা বলে দেন যে কী করে ভোট দেবেন, কাকে ভোট দেবেন, ক্যান্ডিডেটের নাম কি, কাগজ ধরিয়ে দেন, তারপরে ভেতরে যায়, গিয়ে ওরা দেখতে চায় একটা আইডেন্টিটি, ড্রাইভার্স লাইসেন্স হোক বা এক ঠিকানা জানতে চায়, তারপরে জাস্ট গিয়ে ভোট দিয়ে বেরিয়ে আসা। এবং বাইরে অনেকে ফান্ড রেজিং এর জন্য সসেজ বিক্রি করে, এরকম করে লোকজন আসছে ভোট দিতে গিয়ে একটু সসেজ কিনলো, এই করলো। মানে খুব একটা বেশ একটা উৎসবের মেজাজ থাকে। কোনো রকম খুন খারাপই তো দূরের কথা, যদি একটু তর্কাতর্কি হয় সেটাও ন্যাশনাল নিউজে চলে আসে, অমুক বুথে 2 দলের মধ্যে তর্কাতর্কি হয়েছে করে হয়েছে। কিন্তু বাইরে কি দলের লোকেরা সব দাঁড়িয়ে থাকে, পাশাপাশি দাঁড়িয়ে আছে, ঢোকার মুখে দুজন পাশাপাশি নিজের ভোট এই ইস্তাহার গুলো দেয়, ওরা কি করতে চায় না করতে চায়, মোটামুটি মনস্থির করেই লোকে যায়। কিন্তু মানে কিছু তো আছে যারা মানে ফ্লিটিং ভোটার্স যাদের বলে, তারা হয়তো ওদের মুভড হয়। কিন্তু আমি যখনই ভোট দিতে গেছি মোটামুটি মন স্থির করেই গেছি কাকে ভোট দেবো। কিন্তু ব্যাপারটা একদমই শান্তিপূর্ণ, কোনো গোলাগুলি, বোম কোনো পড়া, রকম না, কোনো ব্যালট পেপার ছিনতাই করে জলে ফেলে দেওয়া, কিচ্ছু না, ওসব কোনো ব্যাপারই নেই। এটা একটা মানে আমি কয়েকবার লিখেওছি এই নিয়ে, এই ঘটনায় ভোট নিয়ে অস্ট্রেলিয়ার কতখানি তফাৎ। মানে একদম এই তো একটা উদাহরণ দিচ্ছি, গত বেড়াতে এলাম কয়েকদিন আগে, হঠাৎ বেল বাজলো, নিচে আমি দাড়ি কাটছিলাম, গালে সাবান নিয়ে গিয়ে নিচে দেখি যে আমাদের বিধায়ক, মানে যে উনি যে দলের, উনি কিন্তু বিরোধী পক্ষে, কিন্তু আমাদের এলাকার মানে এমএলএ সমান আর কি দাঁড়িয়ে আছেন। আমি দরজায় দাঁড়িয়ে বলে, আমি ঘুরে ঘুরে, কোনো সঙ্গী সাথী কেউ নেই, উনি ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে লোকের সঙ্গে
পরিচয় করছেন, মানে জানতে চাইছেন কোনো কোনো অসুবিধা আছে কিনা। আমার একটু দরকার, দপ্তরের ব্যাপারে একটু আমার অভিযোগ ছিল, আমি জানালাম। উনি বললেন আমাকে দয়া করে আপনি লিখে ইমেল দিলেন, লিখে জানান সমস্যাটা, আমি যতটা দেখবো যতটা সম্ভব দেখবো। এখানে একটা হচ্ছে শ্যাডো মিনিস্ট্রি বলে, কেউ যদি ধরুন ধরুন আপনার কি বলবো অর্থমন্ত্রী হয়, তারা শ্যাডো অর্থমন্ত্রী আছে, মানে তারা হচ্ছে বিরোধী পক্ষের অর্থমন্ত্রী। উনি অনেকগুলো দপ্তরের আর কি শ্যাডো মিনিস্টার। বলুন এটা এই বিষয়টা আমার এতেই পড়ে, আমার আমি আপনাকে দেখবো। তা আমি ইমেল করলাম, 2-3 দিন বাদে দীর্ঘ একটা উত্তর দিলেন, বলে আমি এই করেছি, এই করতে চলেছি। তো এই ব্যাপারটা হচ্ছে এইরকমই, যে মানে বিধায়ক এসে বাড়িতে দরজায় কড়া নাড়ছে, দাঁড়িয়ে আমার সঙ্গে প্রায় আধ ঘন্টা কথা বলে গেলেন। মানে এটাই হচ্ছে ব্যাপারটা। এবং ভোটের আগেও মানে বিভিন্ন দোকান, শপিং সেন্টার, এখানে ছোট ছোট পাড়া আছে, পাড়ায় একটা শপিং সেন্টার থাকে, সেখানে ওরা দাঁড়িয়ে থাকেন। ভোটের ধরুন 2 মাস আগে থেকে ওরা দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে নিজেদের প্রচার করেন। মানে একদমই শান্তিপূর্ণ ব্যাপারটা। আর এটা কি এই বিধায়কের আপনি যে বললেন বিষয়টা, সেটা আমার এখানে মানে কলকাতাতে থেকে কোনো বিধায়কের সঙ্গে কোনোদিন দেখা করতে গেছেন এরকম আপনার কোনো অভিজ্ঞতা আছে? সেখানে কি ব্যবহার পেয়েছেন সেটা কোনো অভিজ্ঞতা আছে? না, সৌভাগ্যবশত আমার কোনো দরকার পড়েনি এরকম। কিন্তু শুনেছি যে কয়েকজনের কাছ থেকে লোকমুখে শুনেছি যে মানে আমাদের প্রখ্যাত অর্থনীতিবিদ প্রণব বর্ধন মহাশয়, উনি একবার বীরভূমে বোধহয় আর কিছু প্রপার্টি ছিল, উনি সেই ব্যাপারে গিয়েছিলেন। গিয়ে শুনেছি যে খুবই খুব একটা ভালো ব্যবহার পাননি, বিধায়ককে দেখা করতে হয়েছিল, এবং তার সঙ্গে দেখা করার জন্য ওকে 30,000 টাকা দিয়ে দিয়েছিল বা অ্যাপিয়ারেন্স ফি দিতে হয়েছিল। না, শুনে খুবই খারাপ লেগেছিল, কিন্তু এটা শোনা কথা, আমি না, সত্যতা। সেই অ্যাপিয়ারেন্স ফিটা নিশ্চয়ই বিধায়ক বাবু নেননি, হয়তো তার সাঙ্গপাঙ্গরা তার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য নিয়েছিল, এরকম হতে তা পারে। হতে পারে, আমিও ডিটেল জানি না, কিন্তু এইটুকু জানি যে ওরকম একটা মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, তাকে যে এই এই জিনিসটা মোকাবিলা করতে হয়েছিল, সেটা আমার খুবই খারাপ লেগেছিল। কিন্তু যাই হোক, মানে দেশে যেমন খারাপও আছে, অনেক ভালোও আছে। আর ভোট প্রচারটা কেমন হয়েছিল ওখানে? সেই মাইক নিয়ে আমাদের এখানে যেমন বিরাট দল করে লাইন দিয়ে প্রচারে যায়, সেরকমই হয়েছিল? এখানে প্রচারটা টেলিভিশনে ছোট ছোট বিজ্ঞাপন, মানে হয়তো বিজ্ঞাপন দেয় যে আমরা এই করতে চলেছি, বা বিভিন্ন সময় ওদের সাক্ষাৎকার নেওয়া হয়, করা হয়। বাড়িতে অনেক সময় ইস্তাহারগুলো মেল বক্সে রেখে রেখে যায়, এইভাবে প্রচারটা হয়। কিন্তু মানে ওই মিছিল মাইক করে না, না কোনো বিরাট পতাকা নিয়ে রাস্তা ব্লক কোনো করে। ভোটে জিতলেও হয় না, কিছুতেই ভোটে জিতুক হারুক। কেন জিতলে আবির ছড়ানো হয় না? আবির ঠাবির তো কোনো নেই, কিন্তু ওখানে কিছুই হয় না। মানে ভোটটা হলো, মানে রাতারাতি পরের মন্ত্রী চলে গেল, যারা হেরে গেল তারা কংগ্রেচুলেট করলো যে না ঠিক আছে, বোম আমাদের ফাটানো, একেবারে লোককে বাড়ি থেকে না, কাউকে কোনো জিতলাম মানে বিরাট একটা ব্যাপার, এইসব কিছু মানে এটা একদমই মানে একটা আরব প্রয়োজনীয় দেশ বলা যেতে পারে। যে এখানে দুটো দল আছে, লেবার পার্টি আর লিবারেল পার্টি। লেবার পার্টি হচ্ছে কিছুটা বাম ঘেঁষা, আসলে ধনতান্ত্রিক দেশে খুব বেশি যে মানে পরিবর্তনের সম্ভাবনা নেই। এরা একটু মানে জনকল্যাণমুখী প্রকল্পগুলো নেয়, মানে লেবার পার্টি। আর লিবারেল পার্টি হচ্ছে রক্ষণশীল, তারা একটু মানে প্রো বিজনেস। তাদের 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 একটু সেই অনুযায়ী করে। কিন্তু এই দুটো, কিন্তু তারাও যে খুব বেশি কিছু করতে পারে তা নয়, কারণ কিছু আছে, যেমন এখানে খুব এস্টাবলিশড মানে সামাজিক সুরক্ষা আছে, যে হচ্ছে যে বুড়ো মানুষরা তারা মানে বার্ধক্য ভাতা পান, বা বেকার লোকেরা বেকার ভাতা পান। এগুলোতে যদি হাত দেওয়া হয় বলে, তাহলে আগুন জ্বলে যাবে, তারা মন্ত্রিত্ব পরের পরের ভোটেই তারা হেরে যাবে। তো তাদেরও যে খুব বেশি কিছু করার ক্ষমতা, তার মধ্যেই হয়তো ওদের ওদের নিজেদের নীতি অনুযায়ী কিছু পরিবর্তন করে। দুটোই মানে ইংরেজিদের কথা হচ্ছে টুইডল ডি অ্যান্ড টুইডল ডাম, মানে মানে টাকার এপিট আর ওপিট, দুটো পার্টি তাই। সুতরাং কিন্তু যাই হোক, মানে যে কথাটা বলছিলে তুমি, যে কোনো মানে মানে কোনো রকম খুনি বোমাবাজি, ওটা একবারে মানে আজ পর্যন্ত কখনো ওখানে কোনো পলিটিক্যাল মার্ডার হয়নি। আজকের ওটা ফেডারেশন হয়েছে, অস্ট্রেলিয়া দেশটা গঠন হয়েছে 1901 সালে। আজকে 124 বছরে কোনো পলিটিক্যাল মার্ডার হয়নি। আমি তো 30 বছর আছি, তো কোনো পলিটিক্যাল সংঘর্ষও শুনিনি বড় রকম, এই আর কি। তো আপনারা তো পেলেন অনেক তথ্য। আমি গতকাল বাংলাদেশ নিয়ে বলেছিলাম, আজকে অস্ট্রেলিয়া নিয়ে বললাম, দুই দেশের সব শুনলেন। আর আমাদের
ইন্ডিয়া শুনলেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের আপনারা জানেন ভালো করে, সেটা নতুন করে বলার কিছু নেই। তাহলে এই বিষয়ে আপনাদের মতামত কী আছে? এই নিয়ে যদি কিছু মতামত থাকে আপনারা আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে অথবা ইনবক্সে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সিদ্ধার্থবাবু আমাদের সঙ্গে থাকার জন্য।